কোব্বাত হোসেন তার নিজের চাষের জন্য যে চারার প্রয়োজন হয় তা নিজেই উৎপাদন করেন, আর সেজন্য তার রয়েছে একটি আধুনিক নার্সারি, যেখানে পলিশেডের নিচে কোকোপিটে বীজ রেখে উৎপাদন করা হচ্ছে বিভিন্ন ধরনের সবজির চারা। তো ভাইয়া এটা হচ্ছে আপনার নার্সারি? হ্যাঁ, এটা আমার সিডলিং ট্রের মাধ্যমে চারা উৎপাদন যে আধুনিক যে পদ্ধতি, আচ্ছা, এটা অবলম্বন করতেছি আমি। বেশ বড় একটা নার্সারি কিন্তু। আছে মোটামুটি নিজের যা লাগে, এটা আমি আসলে ওইভাবে নিজে বাণিজ্যিকভাবে যেটা চাষাবাদ করতে যতটুকু লাগে ওইভাবে করতেছি আর কি। তো ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে যেটা বাণিজ্যিক আকারে বড় করব এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই চারাগুলো সাপ্লাই দেওয়ার চিন্তা ভাবনা আমার আছে। আচ্ছা, শেড তৈরি করেছেন দেখতে পাচ্ছি, তো এই শেডটা কি দিয়ে তৈরি করেছেন? এটা আসলে পলি হাউস ফিল্ম বলে, এটা আমি ইন্ডিয়া থেকে নিজে ইম্পোর্ট করা। আচ্ছা, আর তারপরে বাঁশের তৈরি আর কিছু আছে সিমেন্টের পিলার। আচ্ছা, বাংলাদেশে যদি এই ধরনের শেড অন্যরা করতে চায়, যারা একদমই প্রান্তিক একদম শুরু করছে, তাদের জন্য কি পরামর্শ? সবাই তো আর ইন্ডিয়া গিয়ে আনতে পারবে না। না, এখন এইগুলো তো আমাদের সাথে যোগাযোগ করলো কিন্তু আমরা সেগুলো আমরা সাপ্লাই দিতে পারবো, যেটা আমরা নিজে ইম্পোর্ট করি। এগুলো সেই সুযোগটা আছে আপনার? সেই সুযোগটা আছে। আচ্ছা, এই যে দেখছি আপনি কোকোপিট দিয়ে চারাগুলো উৎপাদন করছেন, কোকোপিট কেন? মাটিও তো ইউজ করতে পারতেন। আসলে মাটিতে যে পানির ধারণ ক্ষমতার একটা ব্যাপার স্যাপার আছে, তার মাটিতে প্রচুর পরিমাণে রোগবালাই কিন্তু থাকতে পারে। যেহেতু সুস্থ সবল চারা করতে গেলে আর চারা বয়স যেহেতু খুব অল্প 25 দিনের চারা তৈরি করতে হয়, সেই ক্ষেত্রে আমরা কোকোপিটটা ইউজ করি। আর কোকোপিটের সাথে আমরা যখন ভার্মি কম্পোস্টটা ইউজ করি, সেই ক্ষেত্রে এটা মিশ্রণটা খুব ভালো হয় এবং এই ক্ষেত্রে রোগবালাইয়ের পরিমাণটা একটু কম হয় এবং পানির যে ধারণ ক্ষমতাটা এটার জন্য কোকোপিটটা ব্যবহার করা হয়। আচ্ছা, যে ট্রেটা ব্যবহার করেছেন এটি কিসের? এটা সিডলিং ট্রে বলে, এটা আমাদের ইম্পোর্ট করা আছে। আচ্ছা, এটাও ইম্পোর্ট করেছেন। এই যে কোকোপিটে আপনি চারা উৎপাদন করছেন, এটি কি মাটির থেকে অনেক বেশি দ্রুত বা সবলভাবে চারাগুলো আপনি পাচ্ছেন? হ্যাঁ, মাটি থেকে তো অবশ্যই এটা সবল হয়। আগে যে পদ্ধতিতে চারাগুলো তৈরি করা হইতো, যখন আমরা বীজতলাতে ডাইরেক্ট বীজগুলো ছিটানোর পরে যেগুলো চারাগুলো করা হয়, আমরা কিন্তু সেখানে কাউন্টিং করতে পারি না। আসলে আমাদের 1 বিঘা জমিতে সাপোজ 4000 চারা লাগবে, কিন্তু আমরা কিন্তু এটা বীজতলাতে কাউন্টিং করতে পারি না। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা কাউন্টিং করতে পারি, কারণ এখানে এক একটা ট্রের ভিতরে মনে করেন যে প্রায় 104 পিসের মতো হোল আছে। তো আমরা কত বীজ চারা লাগবে আমরা আগে থেকে কিন্তু এগুলো বীজ দিয়ে চারা তৈরি করতে পারতেছি। আর একটা সবচেয়ে বড় ব্যাপার হলো, আমরা যখন মাটি থেকে যে চারাটা তোলা হয় ওটা কিন্তু কোনো শিকড় থাকে না। আচ্ছা, আর এই ক্ষেত্রে কিন্তু এটাতে কিন্তু প্রচুর পরিমাণে শিকড় থাকবে। চারাটা যেহেতু এখন ছোট, মানে একটু শিকড় থাকে এবং এই শিকড় সহকারে যখন আমরা জমিতে দেই, সেই ক্ষেত্রে কিন্তু আর কোনো রোদ্রে কোনো হেলে দুলে থাকে না। মানে আজকে লাগানোর পর থেকে কালকে থেকে এটা শক্তি উপর দিকে ধাবিত। আচ্ছা, এই যে এখানে বিভিন্ন জাতের চারা আমি দেখতে পাচ্ছি, এখানে কি কি জাতের চারা আছে? আসলে এখানে আমরা এই যে এটাতে যেমন আপনার কাছে ব্রোকলি, এদিকে রেড ক্যাবেজ আছে, এদিকে বিটরুট আছে, ওইদিকে ক্যাপসিকাম শিমলা মরিচটা আছে, আমার এখানে চেরি টমেটো আছে, তারপরে এদিকে বাঞ্চিং অনিয়ন আছে, কিছু অ্যাসপারাগাসের বীজ আছে এখানে। তো এখানে যেহেতু শেড ব্যবহার করছেন, তার মানে তাপ নিয়ন্ত্রণের ব্যাপার স্যাপার আছে। রোদ্রের আলো আবার ঢুকতে পারবে এবং বৃষ্টি প্রতিরোধ করতেছে এই মাল্চিং পলিফিল্মটা যেটা। এছাড়া আমার কিন্তু শেড নেট আছে, নীল রঙের যেটা দেখতেছেন, এটা কিন্তু শেড নেট। যখন প্রচুর রোদ্র থাকে আমরা কিন্তু এটা সেটা ঢেকে দিই। একটা একদমই কোনো রকমের মাটির সংস্পর্শ ছাড়াই আপনি এই চারাগুলো উৎপাদন করছেন। তো আমি দেখতে পাচ্ছি যে নিচে মাচাংও দিয়েছেন, এই মাচাংটি কেন দিয়েছেন? আসলে এই মাচা দেওয়ার কারণ হলো, আমরা যেমন গত বছর কিন্তু আমি ফ্লোরের মধ্যে আমি পলিথিনের মধ্যে দিয়ে যখন চারা তৈরি করছি, তখন সেক্ষেত্রে দেখা গেছে পানি জমা থাকে বেশি। এছাড়া যে নিচে থেকে একটা তাপ বের হয়, এই তাপের কারণে কিন্তু অনেক চারা আমার নষ্ট হয়, সেরকম গুণগত কোয়ালিটি আমি পাই না। কিন্তু এই জন্য আমি দেখলাম যেটাকে যদি মাচার উপরে করতে পারি, পর্যাপ্ত আলো বাতাস সেটা বের হইতে পারতেছে এবং চারার গুণগত মানটা খুব ভালো হয়। মাটির সংস্পর্শ ছাড়াই একরকম সবল চারা উৎপাদন করছেন, কিন্তু একটা না একটা সময় কিন্তু মাঠে যেতেই হচ্ছে। তো চলুন আমরা একটু আপনার মাঠগুলো দেখে আসি। ওকে, চলেন তাহলে যাওয়া যায়। সুস্থ সবল চারাগুলো মাঠে লাগানোর পরও রয়েছে বিভিন্ন রকমের যত্ন আত্মি। সেই যত্নেরও কমতি নেই কোব্বাত সাহেবের সবজি খেতে। বড় লেটুস দিকে, আর এইদিকে দেখছি একদম ছোট লেটুস, এগুলো মাত্র আজকে এটা 15 দিনের চারা। এটা 15 দিনের? হ্যাঁ, 15 দিনের চারা উঠেছে, কিন্তু ভিজিবল হচ্ছে। এটা মোটামুটি আরো আপনার 30 দিন জমিতে থাকবে, মোটামুটি 45 দিনের মধ্যে এটা রেডি হয়ে যাবে। 45 থেকে লেটুসের খেতেই আমরা নেমে যাই। জি, কাছে থেকে দেখি। আরো এগুলো নিরাচ্ছে, এগুলো মোটামুটি 2 থেকে 3টা নেড়ি লাগবে, এরপরে হয়তো আরো 2টা নেড়ি লাগতে পারে। একটা প্রবাদই তো আছে ভাইয়া, যে গাছের সাথে আগাছাও থাকে। অবশ্যই সেই রকমই আগাছাগুলো নিরানো, আগাছা সবসময় থাকবে। কি অবস্থা চাচা, কেমন আছেন? খুব ভালো আছেন? কখন আসছেন? সকালবেলা ভাত খেয়ে আসছেন তো? আচ্ছা, প্রিয় দর্শক, সব ঘর এমন ঘর নয়, কিছু গোয়াল ঘরও থাকে। সব গাছই কিন্তু আবার গাছ নয়, কিছু আগাছাও থাকে। গোয়াল ঘর অনেক উপকারী ঘর হলেও আগাছা কিন্তু বেশ অপকারী। অনেক সময়
দেখা যায় এগুলো গাছের বৃদ্ধিতে অনেক অনেক রকমের বিঘ্ন সৃষ্টি করে। চাচা, এই যে আগাছা নিড়াচ্ছেন কখন থেকে? সকাল 6টা থেকে। সকাল থেকে? তাহলে তো আপনি টায়ার্ড হয়ে গেছেন। আমার দিন, আমি একটু নিড়াই দেখি। কারণ আগাছা হচ্ছে যেহেতু গাছের জন্য খুব ক্ষতি, এটা আসলে যতটা তাড়াতাড়ি রিমুভ করা যায় ততই ভালো। আপনার কাজ অনেক আগায় দিচ্ছেন। চাচা, অনেক আগাছা নিড়াইছি, এখন আপনি আপনার কাজ করেন, আমি গিয়ে আমার কাজ করি। আচ্ছা ঠিক আছে। ভালো থাকবেন চাচা। হ্যাঁ, দোয়া করেন, আপনিও ভালো থাকবেন। জি চাচা। ভাইয়া, মোটামুটি 15 দিন হলো এখানে আপনি এই চারা গাছগুলো মানে বীজ দেওয়া হয়েছিল, বীজ দিয়ে এখানে। রোপণ করেছেন এবং তারপরে চারা গাছ বের হয়েছে। আরো কতদিন এখানে থাকতে হবে? আরো মোটামুটি এখানে 20 থেকে 25 দিন থাকবে। 20 থেকে 25 দিন, তার মানে 40 থেকে 45 দিন 45 লাগছে দিনে ready হয়ে যাবে এটা। রেডি হওয়ার জন্য। এই 40 থেকে 45 দিনের মধ্যে কতবার আপনি এই আগাছা নিড়াচ্ছেন? এই 15 দিনের মধ্যে এটা প্রথম নিরি, এরপরে হয়তো বা আরো একটা বা দুইটা নিরি লাগবে। এটা আরো ঘাস আগাছা বুঝি আর কি নিরিটা লাগে আর কি। আচ্ছা, এই যে লেটুস চাষ করছেন আপনি আশানুরূপ দীর্ঘদিন থেকেই করছেন, আশানুরূপ ফল পাচ্ছেন? লেটুসটা আসলে এটা খুব অল্প দিনের ফসল, তো 40 থেকে 50 দিনের মধ্যে রেডি হয়ে যায়, সেক্ষেত্রে সময়টা কম লাগে, দাম মোটামুটি ভালোই পাওয়া যায়। আচ্ছা ভাইয়া, আপনি তো অনেক রকম সবজিই চাষ করছেন, বিশেষভাবে যেটি উল্লেখযোগ্য সেটি হচ্ছে আপনি বিদেশি সবজি চাষ করছেন। তো লেটুস চাষের ক্ষেত্রে আলাদা করে লেটুসের জন্য কোনো রকম পরিচর্যা বা সার ব্যবস্থা কিছু কি করতে হয়? আসলে লেটুসের মধ্যে একটু সার একটু কম লাগে, পরিমাণ কম লাগে, যেহেতু জমিতে থাকে এটা 40 থেকে 50 দিন। আর এই ক্ষেত্রে লেটুসের জন্য যেহেতু লিপি ভেজিটেবল, এটা একটু উঁচু জায়গা হইলে সবচেয়ে ভালো হয়, একটু ঢালু জমি হইলে ভালো হয় আর কি, বৃষ্টির পানি যেন মানে জমা না থাকে, সেক্ষেত্রে লেটুসের জমিটা খুব ভালো হয়। অনেক খরার মৌসুমে কি আলাদা করে কোনো পানির ব্যবস্থা বা খরার সেচ ব্যবস্থা? মৌসুমে তো অবশ্যই পানির ব্যবস্থা থাকতেই হবে, রাখতেই হবে, তো 7 থেকে 2 দিন পানি দিতে হবে এটার মধ্যে। আচ্ছা। কারণ যেহেতু এটা লিভি ভেজিটেবল এবং এটা মানে একটা রসালো একটা সবজি, সেক্ষেত্রে পানির যদি একবার অভাব দেখা দেয়, কোয়ালিটি কিন্তু নষ্ট হয়ে যাবে, অনেক ফল করবে। লেটুস পাতার কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, যে কি ধরনের রোগ হচ্ছে বা পাতা? আসলে লেটুস পাতার মধ্যে ওই রকম কোনো রোগ হয় না, এটার মধ্যে কোনো রকম কীটনাশক স্প্রে করতে হয় না লেটুস পাতার মধ্যে। এটা আসলে একটু তিতা তিতা একটা ভাব থাকে লেটুসের মধ্যে, যার কারণে পোকা আক্রমণ এভাবে করে না। আচ্ছা, ক্রেতার চাহিদা অনুযায়ী কি আপনি সরবরাহ করতে পারছেন? হ্যাঁ, ক্রেতার চাহিদা অনুযায়ী আসলে লেটুসের মধ্যে কিন্তু অনেকগুলো আইটেম আছে, যেমন আইসবার্ড লেটুস আছে, লেটুস রোমান আছে, লোলুসো আছে, আমরা এগুলো চাষবাস করে থাকি এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী। লেটুসের সাথে সাথে আপনার আরো অনেক রকমের সবজির চাষ হচ্ছে, চলুন তাহলে সেগুলো দেখি। ঠিক আছে, চলেন।